আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুন হোসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজন আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা তার, ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা। তার পাশাপাশি অলি গলি পাড়া মহল্লা থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত যে আলোচনাটুকু হচ্ছে সেটা হচ্ছে আসন্ন নির্বাচন কেমন হতে চলছে। ফেব্রুয়ারির শুরু অবধি, মানে আসন্ন রমজানের পূর্বে একটা নির্বাচনের কথা সরকার থেকে আমরা শুনতে পাচ্ছি। আদৌ কি সেই সময় নির্বাচন হতে চলছে কি না তা নিয়ে মানে অনেকেই সন্দিহান অবস্থা আছে। এবং বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি আমরা নির্বাচন সেই সময় হবে না, আবার বিভিন্ন রাজনৈতিক দল পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে। আজকে আমরা সেই সব নানাবিধ বিষয় নিয়ে আমরা ব্যাপক আকারে আলোচনা করব। এবং আপনারা সকলে জানেন এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াত ইসলাম সহ এনসিপি বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু ডেলে সাজাচ্ছে আসলে নির্বাচনের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তারা মাঠে কাজ করছে। ঠিক একই রকমভাবে আজ আমরা বাংলাদেশের অন্যতম রাজনৈতিক সংগঠন, সর্বপুরাতন একটা সংগঠন যদি আমি বলতে চাই, আপনারা সকলেই জানেন বাংলাদেশ জামায়াত ইসলাম। আসলে এই জামায়াত ইসলাম নিয়ে যদি কথা বলি, সুসংগঠিত, সুশৃঙ্খলিত এবং গতিশীল একটা রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলের পথ চলা নিয়ে আজ আমরা কথা বলবো। এই রাজনৈতিক দল আসলে নির্বাচনের জন্য, যেহেতু নির্বাচন খুব সন্নিকটে চলে আসছে, নির্বাচনের জন্য তারা কতটুকু প্রস্তুতি নিয়ে রাখছে এবং জয়ের ব্যাপারে কতটুকু তারা আশাবাদী তা নিয়ে আমরা ব্যাপক আলোচনা করব। এবং পাশাপাশি আর বিষয় একটা আলোচনা করব সাথে এই চট্টলা এক্সপ্রেস তো একটা বৃহত্তর চট্টগ্রামের একটি অনুষ্ঠান। আমরা বৃহত্তর চট্টগ্রাম বাংলাদেশের জামায়াত ইসলাম তারা কতটুকু সুসংগঠিত আছে, কতটুকু শক্তিশালী অবস্থা আছে এবং এই চট্টগ্রাম বিভাগের প্রতিটি আসন নিয়ে তারা কীভাবে কাজ করছে, কীভাবে সাজাচ্ছে এবং জয়ের ব্যাপারে তারা কতটুকু আশাবাদী তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করব। উক্ত আলোচনার আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, পাশাপাশি আমাদের অতিথি আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রামের বোর্ড অফ ট্রাস্টি বোর্ডের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহজাদ। আপনাকে স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। এটিএন বাংলাকে আমি স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। একটি জনপ্রিয় চ্যানেল, তারা অনেক ইতিবাচক এবং গঠনমূলক ভূমিকা পালন করে যাচ্ছে আমার জানা মতো। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাকে প্রশ্ন করেছেন, আমি ভালোই আছি। আমরা বেশ কিছু প্রশ্ন রেখেছি। আমি শুরুতেই জানতে চাই, আপনারা যেহেতু আমরা আসন্ন নির্বাচন খুব সন্নিকটে, নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রথমে একটু কথা বলতে চাই। যেহেতু আমি এই নির্বাচন নিয়ে কথাটা শুরু করেছিলাম, নির্বাচনের জন্য বাংলাদেশের জামায়াত ইসলাম কতটুকু প্রস্তুতি নিয়ে আছে জনাব শাহজাদ? আমি সম্মানিত দর্শক শ্রোতাদেরও সালাম জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। জাতীয় নির্বাচন এখন টাফ ইস্যু। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পাওয়ার বর্ষপূর্তি শেষ হয়েছে। তাদের প্রধান দায়িত্ব হচ্ছে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার সফলতার সাথে। তো সঙ্গত কারণেই নির্বাচন নিয়ে নানামুখী কথাবার্তা হচ্ছে। তো আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে এই কথা স্পষ্ট করে সবসময় বলি, আজকেও বলতে চাই, আমরা নির্বাচনমুখী দল। বাংলাদেশের ইতিহাসে যে কয়টি ভালো নির্বাচন হয়েছে, সকল নির্বাচনে জামাত ইসলামীর অংশগ্রহণ ছিল এবং সেই সময়কার পার্লামেন্টে বলিষ্ঠ প্রতিনিধিত্ব ছিল। এই ইতিহাস সকলের কাছে পরিষ্কার। এইবারে যেই নির্বাচনকে ঘিরে এখন দেশ এগিয়ে যাচ্ছে, আমরা লক্ষ্য করছি বাংলাদেশ জামাত ইসলামী ফ্যাসিজমের 15-16 বছরে রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের সকল শীর্ষ নেতৃবৃন্দকে হারিয়েছে, যেটি অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে নেই। আমাদের আমির থেকে শুরু করে, সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে, জনপ্রিয় আমাদের মুফাসসিরে কোরআন জামাত ইসলামের নায়েবে আমির থেকে শুরু করে
আমাদের শীর্ষ পর্যায়ের প্রায় সকল নেতৃবৃন্দ বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তো এই ধরনের স্যাক্রিফাইস দেশের জন্য এটা মানুষ মূল্যায়ন করছে এবং জুলাই বিপ্লবেও জামাত ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কারণে সামনের যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে জামাত ইসলামীকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায়। আমরাও সেই টার্গেটকে সামনে রেখে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া সকল আসনগুলোতে আমাদের নির্বাচনী প্রস্তুতি শুরু করেছি এবং যথেষ্ট পরিমাণ গ্রাসরুট লেভেল থেকে শুরু করে কোয়ালিটি নাগরিক থেকে শুরু করে সর্বমহল থেকে আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি এবং আমাদেরকে যথেষ্ট রেসপন্স করছে। এই কারণে আমরা মনে করি এইবারের জাতীয় নির্বাচন, প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন উৎসব মুখর পরিবেশে তিনি এক ঐতিহাসিক নির্বাচন উপহার দেবেন। তো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়ে যদি এ ধরনের উৎসব মুখর একটি নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে জামাত ইসলামী আগামী নির্বাচনে সারা দেশে মানুষের আকাঙ্ক্ষার আলোকে ফলাফল করবেন। বিচার সংস্কার, আপনারা সরকার কিন্তু স্পেশালি কোনোভাবে যে বিচার করেছে, এই ফ্যাসিস্ট সরকারে বিচার করেছে বোঝাতে পারছে না, তারা সংস্কার করছে বোঝাতে পারছে না। তো নির্বাচনটা আপনারা যে সুন্দর হবে, স্বচ্ছ হবে, উৎসবমুখর হবে, সেটা আপনারা কি বিশ্বাস করেন জনাব শাহজাহান? এখানে আমি যে বিষয়টি প্রথমে উল্লেখ করতে চাই, একটি ভালো নির্বাচন আমাদেরকে করতেই হবে, অবশ্যই করতে হবে। এবং এক্ষেত্রে আমি সংশ্লিষ্ট সকলকে নিজের স্বার্থ, দলের স্বার্থ, এই সব কিছুর ঊর্ধ্বে উঠে জুলাই চেতনার আলোকে নির্বাচন যেভাবে মানুষ চাচ্ছে সেরকম একটি নির্বাচন উপহার দেওয়ার জন্যে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এখানে জাতীয় ঐক্যের জায়গাটি কোনোভাবেই নষ্ট হতে দেয়া যাবে না। আমরা একটি ভালো নির্বাচন, যেখানে নির্বাচন ব্যবস্থাটা শেখ হাসিনা ধ্বংস করে গিয়েছে, ইলেকশনের কোনো চরিত্র তার আমলে আমরা দেখতে পাইনি। টোটাল নির্বাচনী ব্যবস্থাটা কৃগত করে ক্ষমতাকে এনজয় করেছে এক কথায়। তো এই জায়গা থেকে যদি আমরা বাংলাদেশের কোনো ভালো ভবিষ্যৎ বিনির্মাণ করতে চাই, আমাদের পারফেক্টলি তো গণতন্ত্রের চর্চায় আসতে হবে। তাহলে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাণ। হ্যাঁ, এই জায়গায় যদি আমরা একটি ভালো নির্বাচন সকলে মিলে করতে না পারি এবং এক্ষেত্রে যদি কোনো জায়গা থেকে ষড়যন্ত্র হয়, বাংলাদেশ তো পথ হারিয়েছিল, আবার যদি সেই পথে যায়, আমার কাছে তো মনে হয় একটি জেনেতন নির্বাচন কেউই মেনে নিবে না। বিশেষ করে নতুন প্রজন্ম যারা অজস্র ত্যাগ কোরবানি দিয়েছে, তারা প্রয়োজনে আরেকটি মুভমেন্টে যাবে, এরপরেও জেনেতন নির্বাচন মেনে নেবে না। জামাত ইসলামী বারবার বলেছে, জামাত ইসলামীর আমির বলেছেন, নাইবে আমির বলেছেন যে আমরা যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত। সেটি ফেব্রুয়ারি হোক, সেটি এপ্রিল হোক, যাই হোক না কেন, যে কোনো সময়ে জন্য জামাত ইসলামী নির্বাচনের জন্য প্রস্তুত। তবে জেনেতন নির্বাচন যাতে না হয়, এই জন্য মৌলিক সংস্কারগুলো নির্বাচনের পূর্বে সম্পন্ন করার কথা আমরা বলেছি। এরপরে জাতীয় আকাঙ্ক্ষা, যিনি সমস্ত অপরাধের মাস্টার মাইন্ড, শেখ হাসিনার বিচার দৃশ্যমান হতে হবে নির্বাচনের পূর্বে। এটা আমরা বারবার বলছি, এখনও বলছি। এবং নির্বাচনকে কালো টাকা মুক্ত করতে, সন্ত্রাস মুক্ত করতে এবং সকল ভোটারের ভোটকে মূল্যায়ন করতে আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কথা বলেছি। তো এই তিনটি ফোকাসিং আমরা করেছি। পিয়ার পদ্ধতিতে নির্বাচনটি হলে ছোট বড় সকল দলের প্রতিনিধিত্ব পার্লামেন্টে হবে, সকল ভোটারের ভোট মূল্যায়ন করা হবে, কালো টাকার ছড়াছড়ি বন্ধ হবে যেটা আমাদের নির্বাচনে হয়, এবং হানাহানি যেটা আমাদের নির্বাচনে হয়,
ব্যক্তিকেন্দ্রিক যেই প্রতিযোগিতা, এখানে তো দলকেন্দ্রিক প্রতিযোগিতা হবে, ব্যক্তিকেন্দ্রিক হবে না। দল ঠিক করবে তার যোগ্য ব্যক্তিগুলো কাদেরকে পার্লামেন্টে দেবে। এজন্য আমরা পিআর পদ্ধতিকে এই সময়ে উৎসবমুখর নির্বাচনের জন্য, ফেয়ার ফ্রি ইলেকশনের জন্য অন্যতম মাধ্যম বলে আমরা মনে করি। তারপরে আমরা সংস্কারের কথা বলেছি, নির্বাচন ফেয়ার ফ্রি করার জন্য এখানে জুলাই সনদটাকে যদি আইনি কাঠামোতে আনা হয়, এবং আইনি কাঠামোতে আনলেই তো জুলাই যে বিপ্লব হয়েছে এখানে সংবিধানের বাহিরে গিয়েও অনেককে দায়িত্ব পালন করতে হয়েছে। জুলাই সনদটাকে যদি আইনগত ভিত্তি দেয়া হয় তাহলে সকলেই সেফ হয়ে যায়। তো এই কারণে জুলাই সনদকে আইনগত ভিত্তি দিয়ে তার আলোকে আমরা নির্বাচনের কথাটা বলেছি। তো এভাবে যদি একটি নির্বাচন হয়, আমরা মনে করি এটা জনগণের মধ্যে এটা গ্রহণযোগ্য হবে, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের ট্রেনে যেই দেশটি ওঠা দরকার, গঠনমূলক রাজনীতিতে যে দেশটা ফিরে আসা দরকার, আমরা মনে করি একটি ভালো নির্বাচনের মধ্য দিয়ে যে বাংলাদেশ পথ হারিয়েছিল এটা সঠিক পথে আসতে পারে। এটার কোনো বিকল্প নাই। আচ্ছা, আমরা নির্বাচন নিয়ে এবং আপনাদের প্রস্তুতি নিয়ে আরো কিছু কথা বলব। পাশাপাশি আরেকটু ব্যাপারে বলতে চাই যে এখন আ যে আপনারা কথা বললেন, বিভিন্ন রাজনৈতিক দলও ঠিক একইভাবে কথা বলেছে। প্রায় রাজনৈতিক দল, সেটা হচ্ছে শেখ হাসিনার বিচার, তার সদস্যদের বিচার, বিশেষ করে ফ্যাসিস্টদের বিচার এবং আরেকটা জুলাই সনদের কথা। এসব কথা তো কিন্তু আপনারা প্রতিনিয়ত বলে যাচ্ছেন, বা এনসিপির যারা রাজনীতিবিদ আছে বা বিএনপির, তারা সকলে বলে আছে। কিন্তু এটা দৃশ্যমান না। সরকার কিন্তু এটা দৃশ্যমান করছে না বা পারছে না। কু এই জায়গায় এই মুহূর্তে এসে যেহেতু খুব সন্নিকটে নির্বাচন, যদি সরকারের কথা যদি সঠিক হয়, খুব সন্নিকটে নির্বাচন। আপনার কি মনে হয়, আপনি একজন রাজনৈতিক গবেষকও বটে, নির্বাচনের পূর্বে এই যে সনদ এবং ফ্যাসিস্টদের বিচার বা ন্যূনতম সংস্কার কি সম্ভব কিনা? আপনার কি ধারণা? আমার কাছে যেটা মনে হয়, আমরা যেহেতু ১ বছর সময় পার করেছি, তাহলে যে সমস্ত মৌলিক বিষয়গুলোর ব্যাপারে জনমত তৈরি হওয়া দরকার, হ্যাঁ? একটা ডিসিশন বাস্তবায়ন করার জন্য এটার পেছনে জনমত দরকার। হ্যাঁ? এই জনমতটা যেহেতু তৈরি হয়ে গেছে, তাহলে অফিসিয়াল প্রসেস, আইনি প্রসেস এটাও অনেক দূর এগিয়ে গিয়েছে। হ্যাঁ? তো ফেব্রুয়ারি যেই রুটম্যাপ প্রাথমিকভাবে দেয়া হয়েছে, ফেব্রুয়ারিতেও যদি ইলেকশন হয়, আমাদের হাতে যে টাইমটা আছে, হ্যাঁ? এখানে জুলাই সনদের আপনার ২ ভাবে আইনগত ভিত্তি দিতে পারে, যেকোনো একটি পথ গ্রহণ করতে পারে, হ্যাঁ? আপনার প্রজ্ঞাপন জারি করেও করতে পারে, গণভোট দিয়েও করতে পারে, হ্যাঁ? তাইলে এটা কোনো কঠিন কাজ না। যে সময় আছে এটা এনাফ সময়। যদি আপনি লাস্ট ১ বছরের কথা চিন্তা করেন, আছে কিন্তু ৬ মাস। এরপরে বিচারের প্রক্রিয়াটা, হ্যাঁ? অ্যা আপনার ১৯ জনের একটা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তো ট্রাইব্যুনাল যেভাবে আগাচ্ছে, এখানে যদি কোনো ধরনের ব্যত্যয় না হয়, সকলের যদি সহযোগিতা পায়, তাহলে এই বিচার কার্যক্রমও, সব বিচার তো আসলে করা সম্ভব না। যেই হ্যাঁ, এটা সময় সাপেক্ষ ব্যাপার। এখানে মেইন যারা কালপিট ছিল, এই দেশটিকে শেষ করে গিয়েছে, হ্যাঁ? তাদের কিছু বিচার যদি হয়, এটার ধারাবাহিকতায় পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে বাকি বিচারগুলো করতে পারে। তাহলে এই বিচার কার্যক্রমও এই এর মধ্যে শেষ করা যায় যেটুকু এগিয়েছে। আর ঐকমত্য কমিশন অনেকদিন থেকে কাজ করছে। প্রায় সকল মৌলিক পয়েন্টসগুলোতে রাজনৈতিক দলগুলোরও ঐকমত্য হয়েছে। হ্যাঁ, যে কয়টি বিষয়ে আপনার দ্বিমত আছে, সেক্ষেত্রে জনগণ কি চায়, হ্যাঁ, ওইটাকে বেস করে যদি গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয়, রাজনৈতিক দল যদি একমতও না হয়, সারা দেশ কি চাচ্ছে এটাকে বেস করে যদি সিদ্ধান্ত নেয়, ফিনিশ হয়ে যায় আমার মনে হয়। এটা আমার দৃষ্টিতে সময় যা আছে এটা এনাফ। ওকে, আপনি সুন্দর করে আপনি কথা বলেছেন। আসলে
এটা সম্ভব। আপনি আপনার জায়গা থেকে আপনি বলেছেন। বাট আমরা সেটাও দেশবাসী বা আমরা সকলেই কিন্তু আশাবাদী। আমরা এইবার ভোট কেন্দ্রে গিয়ে একদম আ ভোটটা দিতে চাইও জনাব মোহাম্মদ শাহজাহান। আমি একটু আবার আপনাদের নির্বাচন নিয়ে আসি। শুরুতেই সবার ১ম এই কিন্তু আপনারা প্রায় অঞ্চলভিত্তিক আপনারা নমিনেশন দিলেন। মানে মনোনয়ন প্রার্থী দিয়ে দিলেন সবার আগে। বিএনপি বা অন্যান্য দলের আগে কিন্তু আপনারা মানে এক কথায় বোঝা যায় আপনারা অনেক আগে থেকে শুরু করেছেন এই প্রস্তুতিটা। এখন প্রস্তুতিটা কোন পর্যায়ে আছে? আ আপনার কি যেহেতু আপনারা বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন, আপনার কি মনে হয় আ জনগণ বিএনপি দেখেছে, জাতীয় পার্টি দেখেছে, আওয়ামী লীগ তো তারা দেখেছে বা আওয়ামী লীগ তো নাই একেবারে। পলাতক তারা এবং তারা রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর মতো সেই তার এই যোগ্যতাটুকু তারা হারিয়েছে। বিএনপি দেখেছে, জাতীয় পার্টি দেখেছে। এখন বিরাট বড় দল হিসেবে আছে জামায়াত ইসলাম মাঠে। আ জনগণ থেকে আপনারা কি বার্তা পাচ্ছেন? আসলে কি পরিবর্তন চায় কিনা? কিরকম পরিবর্তন চায়? এটা জানতে চাই এবং আপনাদের নির্বাচনের জন্য আপনাদের মূল প্রস্তুতি এখন কেমন হচ্ছে? আমি যদি কেন্দ্রটা ১ম এ পড়েন তারপর আমরা চট্টগ্রাম বিভাগেরটা আসবো। জাতীয় নির্বাচনকে ঘিরে আমরা আমাদের বিভিন্ন ধাপগুলো আমরা চিন্তা করেছি। তার মধ্যে ১ম ধাপে আমাদের পার্লামেন্টারি বোর্ড আছে। তৃণমূলের মতামত নিয়ে পার্লামেন্টারি বোর্ড আমাদের ক্যান্ডিডেট সিলেক্ট করেছে। এর মধ্যে সবখানেই আমাদের প্রার্থীর নাম ঘোষিত হয়েছে। এটা আমরা অনেক তারা মাঠেও কাজ করছে। এটা আমরা অনেক আগে শেষ করেছি, যেটা অন্য দলগুলোর পক্ষে সম্ভব হয়নি। কারণ এখানে আমাদের যে সিস্টেম, এই সিস্টেমে আমরা যত তাড়াতাড়ি প্রাপ্তি তো শুরুতে আমি যেটা বললাম সুসংগঠিত একটা রাজনৈতিক ঘোষণা করতে পারি, এটা অন্য রাজনৈতিক দলের পক্ষে কঠিন। তো আমরা যেহেতু প্রাপ্তি ময়দানে আগে নামিয়েছি, নিশ্চয়ই আমরা কাজেও এগিয়ে গিয়েছি। এটাই স্বাভাবিক কথা। তো আমাদের প্রার্থীরা গণসংযোগ করছে, সভা সমাবেশ করছে, মানুষের কাছে যাচ্ছে। আমাদের লিডাররাও বিভিন্ন জায়গায় নির্বাচনকে কেন্দ্র করে এর মধ্যে সফর করেছেন। তো এই সবকিছু মিলে জামাত ইসলামীর আ যারা প্রার্থী, এখানে একটা বড় সংখ্যা আছে ইয়াং, যাদের বয়স কম, উচ্চ শিক্ষিত, হ্যাঁ? তারা একটা উচ্ছ্বাস মানুষের মধ্যে তৈরি করতে পেরেছে। যে ইয়াংদের হাতেই তো আসলে নেতৃত্ব আসলে তারা দীর্ঘ সময় দায়িত্ব পালন করতে পারবে। এটা একটা খুব ভালো দিক বলে আমার কাছে মনে হচ্ছে যে ইয়াং প্রার্থীদেরকে আমরা ময়দানে যাদেরকে নামিয়েছি, তাদেরকে ঘিরে নতুন প্রজন্মের মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস আছে, হ্যাঁ? এবং জনগণের মধ্যেও একটা উচ্ছ্বাস আছে যে জামাত ইসলামের এই প্রার্থীগুলো তো যোগ্য, শিক্ষিত, কমিটেড, তাদের কোনো ব্যাড রেকর্ড নাই, রাজনৈতিক ক্যারিয়ারের মধ্যে কোনো ব্যাড রেকর্ড নাই। তাইলে এই ধরনের কিছু প্রার্থী এবার যেহেতু আমরা পেয়েছি, আমরা তাদের পক্ষে কাজ করব। এরকম ব্যাপক একটা সাড়া কিন্তু আমরা সারা দেশে পাচ্ছি। আচ্ছা। এইদিকে ১৬-১৭টি বছর তো শেখ হাসিনার সরকার বা শেখ হাসিনা আপনাদের অনেক দমিয়ে বা চাপিয়ে রাখছিল। মানে একদম আপনাদেরকে খুব কষ্টে রেখেছিল। সেই জায়গায় কর্মীদের মনোবল নিয়ে একটু কথা বলতে চাই। তাদের মনোবল এখন কতটুকু শক্তিশালী অবস্থায় আছে? নাকি এখন নড়বড়ে আছে? কর্মীদের মনোবল নিয়ে জনাব শাহজাহান কিছু বলতেন আপনি। আসলে দলের জনশক্তির মনোবল এবং জনগণের সম্পৃক্ততা, এটি রাজনীতিতে সাকসেসের জন্য খুব জরুরি বিষয়। জনশক্তির যদি মনোবল না থাকে, তারা যদি সাহসী না থাকে, হ্যাঁ? তাহলে এগিয়ে যাওয়া কঠিন। এরপরে জনসমর্থন না থাকলেও লক্ষ্যে পৌঁছা কঠিন। এই দুটো জায়গায় আলহামদুলিল্লাহ আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বলবো, আমরা সাংগঠনিক লেভেলে যে সকল প্রোগ্রামগুলো করছি, এখানে অলমোস্ট আমাদের টার্গেটের দ্বিগুণ এখানে উপস্থিতি হচ্ছে। দ্বিগুণের বেশিও উপস্থিতি হচ্ছে, যেটা আমরা অতীতে এভাবে দেখিনি। তো এটার পেছনে আমার বিশ্লেষণ হচ্ছে, আমার অবজারভেশন হচ্ছে, আসলে আমাদের আ জনশক্তির মধ্যে বর্তমানে আমাদের নেতাদেরকে হারিয়ে আমাদের উপর চরম নির্যাতন হয়েছে। এই নির্যাতনের পরে যখন একটু স্পেস পাওয়া গেছে, কাজের যখন একটু পরিবেশ পাওয়া গেছে, আমাদের জনশক্তির মধ্যে দ্বিগুণ উৎসাহ, দ্বিগুণ
সাহস, দ্বিগুণ মনোবল আমরা লক্ষ্য করছি। আর এটা যেহেতু একটা আদর্শিক আন্দোলন, এই আদর্শিক আন্দোলন হওয়ার কারণে এখানে যত নির্যাতনেই আসুক না কেন এটা আমাদের জন্য প্রশিক্ষণ। জেলে আমাকে আপনি যত বেশি রাখবেন আমি তত বেশি শক্ত হব, আমি ফ্রাস্ট্রেট হব না, যেহেতু আমরা আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করি। কারণ এই পথে তো নবী রাসূলরাও স্যাক্রিফাইস করেছেন, সাহাবীরাও স্যাক্রিফাইস করেছেন। এই হিস্ট্রিগুলো তো আমাদের কাছে থাকে, সামনে থাকে। এই কারণে আমাদের জনশক্তির মনোবল অনেক বলিষ্ঠ এবং জনসমর্থনের দিক থেকেও আমরা অতীতের সকল সময়ের তুলনায় আলহামদুলিল্লাহ এগিয়ে আছি বলে আমি মনে করি। ওকে, আমরা বৃহত্তর চট্টগ্রামের রাজনীতি নিয়ে কথা বলার আগে আপনাকে দুটো প্রশ্ন করে যেতে চাই। দুটো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, তারপরে আমরা বৃহত্তর চট্টগ্রামে চলে আসব। যেহেতু আপনি কেন্দ্রের রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন এবং নির্বাহী পরিষদের একজন সম্মানিত সদস্য, আমি দুটো প্রশ্ন আপনাকে করতে চাই। যেহেতু আপনি কেন্দ্রের সাথে ওতপ্রোত জড়িত আছেন এবং সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন। প্রথম প্রশ্নটা একটু করতে চাই, যে পথে এখন সরকার যাচ্ছে বা আপনারা কেমন স্টাইলে নির্বাচন চান, যদি কোনো না কোনোভাবে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড আপনারা দেখতে পারেন, যে বুঝতে পারেন যে আ আ সঠিক পথে তারা যাচ্ছে না, তখন আপনার বা আপনাদের পদ্ধতি বা আপনার বয়কট করার সিস্টেমটা কিরকম হইতে পারে? বা আপনারা কি এমনিই চলে আসবেন, নাকি যাতে নির্বাচন সংগঠিত না হয় ওটার জন্য কাজ করবেন? প্রথমত এই প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনারা কি এককভাবে নির্বাচনে আসবেন? নাকি আরো অন্যান্য ইসলামিক দল যারা আছে, আসলে জনগণ তো সকলের প্রায় প্রত্যাশা এরকম, ইসলামিক রাজনৈতিক দলগুলো যারা আছে সকলে একসাথে নির্বাচনে আসুক। সেই জায়গায় আপনি কেন্দ্রের সাথে আছেন, আপনি ভালো বলতে পারবেন যে আপনারা কি এককভাবে নির্বাচনে আসছেন, নাকি অন্যান্য রাজনৈতিক দল, অন্যান্য ইসলামিক রাজনীতি তাদেরকে একসঙ্গে করে নির্বাচনে আসছে? জনাব শাহজাহান। আপনার প্রথম বিষয়টা হচ্ছে নির্বাচন অনিশ্চয়তার দিকে যদি চলে যায়, হ্যাঁ, যেরকম নির্বাচন জাতি চাচ্ছে সেই নির্বাচন না হয়ে একটি অ্যারেঞ্জমেন্টের নির্বাচনের দিকে যদি চলে যায়, হ্যাঁ, তাহলে আমাদের ভূমিকা কি হবে? আমরা কিভাবে কারণ ওই কথাটা এই কারণেই বলা, জাতি বা বিভিন্ন জায়গা থেকে আসলে জনগণ খুব আশঙ্কায়ও আছে। তো এখানে আমি যেটা বলতে চাই, আসলে নির্বাচন যত ঘনিয়ে আসছে নানামুখী কিছু কনস্পিরেসি কিন্তু আমাদের দেশে হয়। কিছু ষড়যন্ত্র দেশের ভিতর থেকে বাইর থেকে হয়। আর একটি বড় দল আওয়ামী লীগ, হ্যাঁ, তারা যেহেতু এই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই, বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তারা যেহেতু ফরমালি নিষিদ্ধ আছে রাজনীতিতে, তো তাদের ব্যাক করে আসার যেহেতু সুযোগ নেই, তারা পার্শ্ববর্তী দেশ থেকে নির্বাচন বানচাল করার জন্য, দেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য যথেষ্ট অনেক ইনভেস্ট করতেছে এবং যথেষ্ট চেষ্টা তারা করতেছে। এবং এটা আওয়ামী রাজনীতির অন্যতম উপাদান। ষড়যন্ত্রটা হচ্ছে আওয়ামী রাজনীতির, আমি বলবো যে এটা একটা অন্যতম উপাদান তাদের। ষড়যন্ত্র উৎপাদনে তাদের কোনো বিকল্প নাই। তো এই ষড়যন্ত্রটা তারা অব্যাহত রেখেছে। তাদের অন্যতম শক্তি কিন্তু এটাই। তারা তো এই ষড়যন্ত্রগুলো একটি আঞ্চলিক বড় শক্তিকে সাথে নিয়ে করতেছে। তো এ ব্যাপারে আমরা যেমন অ্যালার্ট আছি, হ্যাঁ, সরকারও অ্যালার্ট আছে। এই ষড়যন্ত্র আমরা কোনো অবস্থাতে সফল হতে দিব না। এরই মাঝে অনেকগুলো ষড়যন্ত্র তাদের ব্যর্থ করা হয়েছে, হ্যাঁ, সেটা আপনিও জানেন। বিভিন্নভাবে অনেক ইস্যু তারা নিয়ে এসেছিল, এগুলো সফলতার সাথে বর্তমান সরকার, আমরা রাজনৈতিক দলগুলো আমরা মোকাবেলা করেছি, ছাত্ররা মাঠে নেমে আসছে, আমরা মোকাবেলা করেছি। তা আমরা আশা করি যে তাদের এই ষড়যন্ত্র যদি এখানে সফল না হয়, তাহলে নির্বাচন অনিশ্চয়তার দিকে যাওয়ার আর কোনো পথ নেই। তো আমরা নির্বাচন অনিশ্চয়তার দিকে যাবে, না, শেখ হাসিনার চরিত্রটা যদি আপনি দেখেন, তাহলে এটা আশঙ্কা করা যায় তো। এটার চাইতেও, হ্যাঁ, আমরা এখন ঐক্যবদ্ধভাবে যখনই ষড়যন্ত্র, আওয়ামী লীগের ষড়যন্ত্র আসবে, এখানে আমাদের বিশ্বাস যে সকলেই আবার ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা পালন করবে। তো এই জন্য নির্বাচনের ব্যাপারে আমরা বরাবরই হোপফুল থাকতে চাই এবং ষড়যন্ত্রগুলোকে মোকাবেলায় আমরা শক্ত ভূমিকা রেখে একটা নির্বাচন আমরা করতে চাই।
তো নির্বাচন যদি নির্বাচনের মতো না হয় তাহলে আমাদের করণীয় কি হবে এটা এত অ্যাডভান্স এই কথাটা বলা আমি সমীচীন মনে করি না। এটা 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 পরিস্থিতি অনুযায়ী সেখানে আমরা জাতীয় স্বার্থকে সামনে রেখেই আমরা সেখানে পদক্ষেপ গ্রহণ করি। আসলে বাংলাদেশের অধিকাংশ মানুষের এবং বিশেষ করে যারা ইসলাম প্রিয় জনতা তাদের আকাঙ্ক্ষা হচ্ছে ইসলামী শক্তিগুলোর একটি নির্বাচনী জোট হোক। এটা আমরা লক্ষ্য করছি। তো আমরা জন আকাঙ্ক্ষাকে সবসময় অনার করি। তো এই জায়গা থেকে আমরাও চেষ্টা করছি যে ইসলামী দলগুলো, আমরা যেহেতু ইসলামের প্রতিনিধিত্ব করি, ইসলামের কথা বলি, তো ইসলামী দল আরও যারা আছে তাদের সাথে নিয়ে আমরা যদি একটা নির্বাচনী মোর্চা তৈরি করতে পারি তাহলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। আমরা যেহেতু জনগণের জন্য রাজনীতি করি, এই জন্য তারা যেহেতু এটা চায়, এটাকে আমরাও গুরুত্বের সাথে দেখছি এবং এটা নিয়ে আমরা কাজ করছি। তো এখানে ফাইনাল পোলারাইজেশনটা আসলে এটা আরেকটু সময় লাগবে। আপনারা কি সেই পথে হাঁটছেন? একসাথে আপনার নির্বাচন আয়োজনরা আদের পথে হাঁটছেন? আমরা সম্প্রসারণবাদী শক্তির বিরুদ্ধে, যাদের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যাদের অবস্থান থাকবে তাদের সাথে আমাদের গুড রিলেশন থাকবে। তাদেরকে এই নির্বাচনে যদি আমাদের সাথে আসতে চায় তাহলে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। কারণ এটা তো একটা এখন কমন পয়েন্ট, আমাদের দেশটা এই পর্যায়ে আসার পেছনে আধিপত্যবাদী শক্তি তো এখানে ভূমিকাগুলো পালন করে যাচ্ছে। তো এই জায়গায় যদি আমরা একটা শক্ত অবস্থানে যেতে চাই, এই পয়েন্টে যারা একমত হবে, ইসলামের পয়েন্টে যারা একমত হবে, তাদেরকে নিয়ে মোর্চা করে ইলেকশন করতে আমাদের কোনো ধরনের রিজার্ভেশন নাই। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert, HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM Steel। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM Steel। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy। মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, চাও মাস্তিতে হারে। কিশোয়ান মাফিন। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়,
ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM HM Steel Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM স্টিল। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে নকশরে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, নাও মাস্তিতে ভরে। কিশোয়ান মাফিন। ওকে ওকে একটু মানে একটু সহজভাবে কি একটু বলবেন যে আপনারা মানে ইসলামিক দলগুলো আপনারা তারা কি একসাথে একটা গোষ্ঠী করার জন্য কি সেই পথে যাচ্ছেন কিনা সহজভাবে যদি বলতেন। এখানে আসলে এই যখনই ইসলামী দলগুলো কাছাকাছি আসে, এখানে কিছু নেরেটিভ তৈরি করা হয় যে সব দলগুলো মিলে একটা এই জঙ্গিবাদ তৈরি করা হচ্ছে কিনা, সব দলগুলো মিলে কি বলে এটাকে একটা সাম্প্রদায়িক অবস্থা তৈরি করা হচ্ছে কিনা, এরকম কিছু নেরেটিভ কিন্তু তৈরি করা হয়। আসলে এগুলো হচ্ছে একেবারেই অমূলক। ইসলাম যারা ফলো করবে তাদের এক্সট্রিমিজমে যাওয়ার কোনো সুযোগ নাই। ইসলাম যারা ফলো করবে তারা কখনো সাম্প্রদায়িক হতে পারে না। যে আল্লাহ তাআলার কোরআনে একটা অ্যাড্রেস কি? কোরআনে একটা আল্লাহ তাআলার অ্যাড্রেস হচ্ছে ইয়া আইয়ুহান নাস। কেমন এটা কোরআনের আয়াতের একটা অংশ। আল্লাহ এখানে কি অ্যাড্রেস করলেন? ইয়া আইয়ুহান নাস। নাসের ভিতরে সকল মানুষ আছে। যারা ঈমান এনেছে তারাও আছে, যারা মুসলিম তারাও আছে, যারা ঈমান আনে নাই বিভিন্ন শ্রেণী গোষ্ঠীতে আছে তারাও এখানে আছে। তাহলে ইসলাম যেখানে সকলকে একোমোডেট করেছে, তো ইসলাম তো কখনো সাম্প্রদায়িক হতে পারে না। তা এই ধরনের কিছু নেরেটিভ কিন্তু ইসলামী দলগুলোকে নিয়ে তৈরি করে ওই যে বিভক্তিটা তৈরি করা, এবং যারাই ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে চায় তাদেরকে টেররিস্ট হিসেবে চিহ্নিত করা, এখানে একটা বিভাজন তৈরি করার জন্য এই বিষয়গুলো সামনে নিয়ে আসে। তো এই নির্বাচনেও এরকম কোনো কিছু আসবে না এটা আমরা মনে করি না, এটা আশঙ্কা আছে। কিন্তু এখন ইসলামী দলগুলো অধিকাংশ দল আপনার আওয়ামী পিরিয়ডে এই 15 বছরে তারাও কিন্তু নির্যাতনের কি হয়েছে, শিকার হয়েছে। তাদের উপরও রাজনৈতিক নির্যাতন হয়েছে, তারাও জেল জুলুম কেটেছে। তো এই কারণে এইবারের ঐক্যটা যেহেতু ফেসিজম বিরোধী, আওয়ামী বিরোধী, তাহলে তাদের মধ্যেও তো সেই চেতনাটা আছে। তো এই কারণে আমরা মনে করি যে এটার একটা পসিবিলিটি আছে যে ইসলামী দলগুলোর, বড় বড় দলগুলোর একটা মূর্ছা হয়ে ইলেকশন হওয়ারও একটা পসিবিলিটি
আছে এবং এটাকে আমরা স্বাগত জানাই। জি, জি। মানে ওই জায়গায় আপনারাও সাধুবাদ জানান বা বিভিন্ন যারা আছে যাদেরকে নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, তারাও কিন্তু এটাই চায়। পাশাপাশি একটা বিভক্তির জায়গা তৈরি করতে চায় একটা গোষ্ঠী। তো তারা কি আসলে সফল হবে জনাব শাহজাদ? আওয়ামী পিরিয়ডে আপনার দলীয় নেতাকর্মীরা যেমন নির্যাতিত হয়েছে, দল করত না সরাসরি, কেমন ইসলামের দাওয়া কাজ করত, এরকমও অনেক আলেম, বড় বড় আলেম এই আওয়ামী পিরিয়ডে কিন্তু নির্যাতিত হয়েছে। ওয়াদের মাহফিল থেকে তুলে আনা হয়েছে, মাইক কেড়ে নেওয়া হয়েছে, হ্যাঁ, অথচ তার রাজনৈতিক দল নেই। তো সে রাজনীতি করে না, এরকম আমরা পাই। কোমরে দড়ি বেঁধে অপদস্থ করা হয়েছে আদালত চত্বরে, হ্যাঁ, এরকম অহরহ ঘটনা ঘটেছে। এবং আওয়ামী লীগ এই যে জঙ্গিবাদের অনেকগুলো নাটক কিন্তু তারা মানে সামনে নিয়ে এসেছিল, এটা দমন পীড়নের একটা হাতিয়ার হিসাবে কিন্তু ব্যবহার করেছে। এখানে ইসলামী দলগুলো যেগুলো আছে, হ্যাঁ, ইসলামী দল যারা রাজনীতি সচেতন, এরকম শুধু জামাত ইসলামী না, রাজনীতি সচেতন এই ইসলামী দলগুলোর মধ্যে, হ্যাঁ, এরকম জঙ্গিবাদ আছে এটা আমরা মনে করি না। আমরা তাদের মধ্যে এরকম চরিত্র দেখিনি। এখানে আপনার ইসলামের কিছু পোশাক পরিয়ে এই সকল নাটকগুলো করা হয়েছে, হ্যাঁ, ইসলামী রাজনীতির ধারাটা যাতে সামনের দিকে এগুতে না পারে, ইসলামী শক্তি যাতে এগুতে না পারে, মানুষের মধ্যে একটা ভিন্ন ধারণা তৈরি করার জন্য এই নাটকগুলো আসলে মঞ্চস্থ করা হয়েছে। যেন শাহজাহান, আমি যদি এভাবে বলি, শেখ হাসিনা তো 16-17 বছর সফল হয়েছে এই জায়গায়। রাজাকার বলছে, জঙ্গি বলছে, ট্যাগ দিয়ে আপনাদেরকে দমন নিপীড়ন করে ক্ষমতাটা অনেক দূরে রেখেছে। সে জায়গায় এই মুহূর্তে যারা বিভক্তি করতে চায় বা আপনারা একত্রিত হতে গেলে বা একত্রিত করার ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে বাধা আসতেছে, সেই জায়গায় তারা কি সফল হবে কিনা? কিছু সময়ের জন্য হোক, তারপর তো একটা ফলাফল আসবে। আমার কাছে মনে হয় এখানে বাস্তবতাটা কি? বাস্তবতাটা হচ্ছে যে এই আওয়ামী লীগের এই সব জিনিসগুলো এখন মানে পরিষ্কার হয়ে গেছে যে তাদের প্রত্যেকটা জিনিস এটা নাটকের মতো ছিল, হ্যাঁ। তাদের আসল রূপটা যখন মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে, তাইলে এরকম কোনো ন্যারেটিভ নিয়ে কেউ আসলে, হ্যাঁ, এরকম কোনো বিষয় নিয়ে আসলে এটা আর কেউ রিসিভ করবে না। শেখ হাসিনা আমাদেরকে যেভাবে বিভক্ত করে রাখার জন্য নানান বিষয় নিয়ে আসছে, তার পুনরাবৃত্তি যদি কেউ করতে চায়, তাহলে সকল দলগুলো এটা বুঝতে সক্ষম হবে বলে আমার মনে হয়। আর রাইট, রাইট, রাইট। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটা ছোট্ট উত্তর আপনার কাছে জানতে চাই। খুব ছোট্ট করে যদি বলতেন, যেহেতু আমরা অনেকগুলো প্রশ্ন রেখেছি। সেটা হচ্ছে 2024 সালে 5 আগস্টের ঘটনা একটু বলি। জুলাই অভ্যুত্থানের কথা একটু বলি। আসলে বিভিন্ন রাজনৈতিক দল তো বিভিন্নভাবে তারা কথা বলে এই অভ্যুত্থানকে কেন্দ্র করে। প্রথমে 8 দফা, 9 দফা, তারপর শেষ প্রান্তে এসে 1 দফা। মানে একেক রাজনৈতিক দল, একেক গোষ্ঠী, একেক জনের এই অভ্যুত্থানটা বলতে যায়। আমি একটু আপনাদের কথা জানতে চাই। আপনি পুরো বাংলাদেশের চিত্র আপনি জানেন। সেই জায়গা থেকে খুব সহজভাবে, খুব সংক্ষেপে যদি বলতেন যে এই জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা যে পালাতে বাধ্য হলো, এই আন্দোলনে জামায়াতের বা আপনাদের ছাত্র সংগঠন শিবিরের ভূমিকা কেমন ছিল? খুব সংক্ষেপে যদি বলতেন। এখানে আমাদের আমির একেবারে জাতির জন্য স্পষ্ট বার্তা দিয়েছে, হ্যাঁ, সেটাই হচ্ছে আমাদের বক্তব্য। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে এই আন্দোলনে যার যে পরিমাণ ভূমিকায় থাকুক না কেন, এটিকে আমরা দলীয় সম্পদ বানাতে চাই না। এটাকে আমরা সবসময় এই শহীদগুলোকে জাতীয় সম্পদ হিসাবেই তাদের আমরা মর্যাদা দিতে চাই। তো এজন্য আমরা আজ পর্যন্ত এই দাবি করি নাই যে আমাদের দলের এতজন কি হয়েছে, শহীদ হয়েছে। তো সেই দাবিটা আমরা করছি না। কিন্তু যারা আন্দোলন করেছে তারা বলছে যে ইসলামী ছাত্র শিবির যদি এই কঠিন সময়ে ভূমিকা পালন না করত, হ্যাঁ, আপনার এই আন্দোলন সফলতার মুখ দেখত কিনা এটা নিয়ে ডাউট করেছে। এটা আমরা দাবি করছি না, এটা যারা আন্দোলন করছে তাদের পক্ষ থেকে এই স্বীকৃতিটা এসছে। তাইলে এ দিয়ে বোঝা যায় যে
আমরা আন্তরিকভাবে এখানে একটি পরিবর্তনের জন্য আপনারা ঝুঁকে নিয়ে ভূমিকা পালন। আপনারা এটা নিয়ে বলতে অন্যান্য রাজনৈতিক দলের মতো বলতে চান না কেন? আসলে এটা কি বলতে চান না এই কারণে একটা আপনাদের বৃহৎ মন নিয়ে আছেন নাকি কেন বলতে চান না? এটা অন্যরা স্বীকার করছে বাট আপনারা বলছেন না। এখানে আমরা এটাকে দলীয় সাবজেক্ট হিসেবে আমরা আমরা এটা দেখতে চাই না। হ্যাঁ? যেহেতু এই রাজনৈতিক দলের হওয়া উচিত এরকম কথা। এই আন্দোলনে একজন মা তার অবুঝ শিশুকে কুলে নিয়ে কিন্তু রাস্তায় গিয়েছে। জি আসছে। আমরা দেখেছি এরকম। তাহলে আমার ভূমিকার চেয়ে তার ভূমিকা যে আরো অনেক উজ্জ্বল, এটা তো আমার স্বীকার করা উচিত। এই আন্দোলনে যে পরিমাণ শিশু নিহত হয়েছে, পৃথিবীর কোনো আন্দোলনে এই পরিমাণ শিশু নিহত হয়নি। তো আমরা সবকিছু করছি যে শহীদদের উপরে আমরা তাদের জীবন বৃত্তান্ত কালেক্ট করে সর্বপ্রথম আমরা বই প্রকাশ করেছি, যেটা সকলের কাছে সমাদৃত হয়েছে। এটা একটা দলিল হয়েছে। আমরা প্রায় 800 প্লাস শহীদের একেবারে ডিটেইলস, তাদের পারিবারিক তথ্য থেকে শুরু করে শাহাদাতের স্পট থেকে শুরু করে সব তথ্য দিয়ে আমরা বই বের করেছি আপনার প্রায় 10 খণ্ডে, এবং এটা চলমান থাকবে। সব শহীদদের তথ্য আমরা এখানে কালেক্ট করে নিয়ে আসার জন্য চেষ্টা করি। এটা খুব চ্যালেঞ্জিং একটা কাজ। হ্যাঁ, অবশ্যই চ্যালেঞ্জিং কাজ। বাংলাদেশের স্বাধীনতার ডকুমেন্টারি পুরো ইতিহাসটা কি আপনি পাবেন? কারণ এটা নির্দিষ্ট অঞ্চলে ছিল না। উনি হয়জন শহীদের তালিকা দিতে পারবেন যে সংখ্যা বলা হচ্ছে। তো এটাও তো এইভাবে হেরে যেতে পারে। হ্যাঁ, এই কারণে আপনার ধরে রাখার চেষ্টা করে রাখার জন্য আমরা এই ভূমিকা পালন করি। সব ভূমিকা আমরা পালন করার চেষ্টা করেছি, কিন্তু আমরা এই কথা কখনো আমরা বলবো না, আমরা বলিনি যে এটা এককভাবে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের ভূমিকার কারণে এটি হয়েছে। এটা জাতীয় কনসাসনেস তৈরি হয়েছিল। সকলের ভূমিকায় এ ধরনের একটি পরিবর্তন এসছে। এজন্য এটার ধন্যবাদ সকলে পাওয়ার জন্য। হ্যাঁ, এই ধরনের বক্তব্য কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের হওয়া আমরা সেটাই চেয়েছিলাম। বা যাক, এখন আমি একটু বলতে চাই, যেহেতু নির্বাচন নিয়ে আজকে আমরা খুব সুন্দর কথা বলছি, আলোচনা করছি, নির্বাচনের অন্যতম স্টেক হোল্ডার কিন্তু নির্বাচন কমিশন। আপনারা রাজনৈতিক দল, যারা ইসলামী ঘরানার যে রাজনৈতিক দলগুলো আছে, আপনারা পাশাপাশি ছাত্রদের যে সংগঠন এনসিপি, তারাও একই কথা বলছে, পিআর পদ্ধতি। আপনি একটু আগে যে কথাটা বলেছিলেন, বাট কিছুদিন আগে নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে না, আমরা ব্যালটেই নির্বাচন করব। এখন বর্তমান যে নির্বাচন কমিশন আছে, এই সংগঠন মানে এই রাষ্ট্রে একটা গুরুত্বপূর্ণ নির্বাচনের স্টেক হোল্ডার, প্রধান স্টেক হোল্ডার, তাদের প্রতি আপনাদের বিশ্বাস কেমন? আসলে তারা তো ডিরেক্ট বলে দিচ্ছে তারা এখন ব্যালটে এই নির্বাচনটুকু সম্পাদিত করবে। না, সিইসি সহ এখন নির্বাচন কমিশনে যারা আছেন, আমরা তাদের সাথে একাধিকবার মত বিনিময় করেছি। আমাদের ভিউ, আমাদের বক্তব্য এবং এই সময় জামাত ইসলামের একটি দায়িত্বশীল দল হিসেবে কি ফিল করছে, কোথায় কি চায়, এই বিষয়গুলো আমরা নির্বাচন কমিশনেও তুলে ধরার চেষ্টা করেছি। তো তারা এই পর্যন্ত তো কিছু কাজ করেছে, যেটুকু এগিয়েছে নির্বাচনের জন্য, এটা আমার দৃষ্টিতে মোটামুটি এগিয়েছে। তো আমরা তাদেরকে রাইট ট্র্যাকে রাখা, আপনি যেটা বললেন যে একটা নির্বাচন সুষ্ঠু হওয়া, গ্রহণযোগ্য হওয়া, এটা মেইনলি তো হ্যান্ডেল করবে নির্বাচন কমিশন। তাইলে এই জায়গা যদি সেই নিরপেক্ষতার জায়গা থেকে ভূমিকা পালন করতে না পারে, তাহলে তো নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না। তো এই জন্য তারা যাতে একটা আস্থার জায়গায় সে সবকিছু ডিল করতে পারে, আমরা তাদেরকে সেজন্য আমরা সাহস দিয়েছি, আমাদের সহযোগিতা পাবেন সেই কথা আমরা বলেছি। তা এরপরেও যদি তারা কোনো পক্ষপাতমূলক ভূমিকায় যায়, তাহলে সেখানে আপনার প্রয়োজনে চেঞ্জ আনার ব্যবস্থা করতে হবে। সেজন্য আমরা আমাদের তরফ থেকে ভূমিকা পালন করব। অধিকতর আরও নিরপেক্ষ লোক তো দেশে আছে, তো আমরা তাদের ভূমিকা অবজার্ভ করছি, এবং তারা যদি সঠিক ট্র্যাকে না থাকে। তারা গত সপ্তাহে বলল কি যে নির্বাচনটা পিআর পদ্ধতির হচ্ছে না। তো পিআর পদ্ধতি, এটা রাজশাহীর একটা কোথায় জানি সিইসি বলেছেন, সেটা দেখেছি। তো উনি বলেছেন যে পিআর পদ্ধতি সংবিধানের অন্তর্ভুক্ত নেই, এই কথাটা বলেছেন।
তাহলে আমাদের যে এখন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে, এটা কি কনস্টিটিউশনে আছে? তাহলে এখন যে নির্বাচনের আওয়ামী লীগ যে ছিল, হ্যাঁ, তো 5 বছর কি পার হয়েছে? এখন যে একটা নির্বাচন করতে হচ্ছে, তো এইটা কনস্টিটিউশনে কিভাবে কাভার করবে? তো এইভাবে অনেক কিছু তো কনস্টিটিউশনে কি করতে হবে, কাভার করতে হবে আমাকে। শুধু পিয়ার পদ্ধতিটা সংবিধানে নাই, এটা তো কোনো যৌক্তিক কথা হতে পারে না। এটার আমরা সমালোচনা করেছি। হ্যাঁ, এখানে অধিকাংশ রাজনৈতিক দল কিন্তু পিয়ার পদ্ধতি চায়। প্রায় 85+ কান্ট্রিতে দুনিয়ার পিয়ার পদ্ধতির প্র্যাকটিস আছে, এবং এই মুহূর্তে বাংলাদেশের জন্যেও একটা নতুন কিছু শুরু না করলে তো আসলে নতুন কিছু পাওয়া যাবে না। তো অনেকেই বলতেছে যে এটা তো নতুন জিনিস, বুঝবে না। তো বুঝবে না কেন? এটা তো না বোঝার কোনো বিষয় না। তো নতুন কিছু রাষ্ট্র রাষ্ট্র যদি চাই, সরকার যদি চাই, আসলে সকলকে তো জানানো যায় ব্যাপারটা, সচেতন করা যায়। করা যায়। আমরা একেবারে সব ক্ষেত্রে যদি পুরনো পদ্ধতিতে থাকি, নতুন কোনো কিছু যদি ইন্ট্রোডিউস না করি, তাইলে তো বিশ্বধারার সাথে তো আমরা এগোতে পারবো না। যে অসংখ্য ধন্যবাদ। আপনার বক্তব্য খুবই পরিষ্কার যে আপনার সচেতন আছেন এবং সমালোচনা করছেন এবং আলোচনাও করছেন নির্বাচন কমিশনের সাথে, যেহেতু একটা মূল স্টেক হোল্ডার। এমনি তো মাঠ প্রশাসন, পুলিশ প্রশাসন তো আছেই, সরকার তো আছেই, বাট গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে কিন্তু নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন। ওকে, আমরা আবার দুটো প্রশ্ন করতে চাই আপনাকে, খুব সহজ প্রশ্ন। আমরা জাতীয় পার্টি দেখছি, আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, কেন জনাব মোহাম্মদ শাহজাহান, আমি কেন জামায়াত ইসলাম করব? আমি প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করতে চাই যে নির্বাচনের জন্য তো আপনারা আরো আগে থেকেই মনোনীত প্রার্থীগণকে বিভিন্ন অঞ্চলে কাজ করার অনুমতিটুকু দিয়েছেন, তারা কাজ করছে। আপনারা এখন কি বার্তা দিচ্ছেন জনগণকে, যারা ভোটার আছে তাদেরকে কি বার্তা দিচ্ছেন? জনাব শাহজাহান, দুটো প্রশ্ন করেছি। আমরা জনগণকে যেই বার্তাগুলো দিচ্ছি, যেগুলো নিয়ে বাংলাদেশের 53 বছরের ইতিহাসে দেশের জনগণ খুব ত্যক্ত বিরক্ত। তো সেখানে মোটা দাগে যদি আমি বলি, আমাদের দেশটা কিন্তু সম্পদে ভরপুর, তাই না? মাটির উপরে যেমন আছে, মাটির নিচেও আছে। তো আমরা সিঙ্গাপুর হতে পারলাম না কেন? আমরা মালয়েশিয়া হতে পারলাম না কেন? তো এটার পেছনে যেটা মূল কারণ, একটা প্রকল্পে যা বাজেট থাকে আমাদের, হ্যাঁ, একটা প্রকল্পে সরকারের যে বাজেট থাকে, সেখানে স্ট্যাটিস্টিক হচ্ছে, সেটা আপনিও জানেন, সর্বোচ্চ যদি ব্যয় হয় তাইলে 30% হয়, আর 70% করাপশনে বিভিন্ন পকেটে চলে যায়। মেগা দুর্নীতি, মেগা প্রকল্প, মেগা দুর্নীতি হিসেবে মেগা প্রজেক্ট হলে আমাদের মেগা দুর্নীতি, হ্যাঁ, এটা একেবারে বাস্তব সত্য কথা। তো আমাদের এবারকার নির্বাচনে আমাদের আমিরে জামাত সরোয়ার্দী উদ্যানের সমাবেশে উনি পড়ে গিয়েছিলেন স্বাস্থ্যগত কারণে। এরপর সর্বশেষ উনি বসেই ওনার বক্তব্য প্লেস করেছেন। তো সেখানে তিনি আমাদের ভোটারদের জন্য, জাতির জন্য প্রথম যে জিনিসটি হাইলাইট করেছেন, যে আমরা ফেসিবাদের বিরুদ্ধে একটা যুদ্ধ করেছি, এখানে আমরা সফল হয়েছি। এখন দ্বিতীয় যুদ্ধ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। এই দুর্নীতি আমাদের কেউ করবে না, করতে পারবে না, কাকে আমরা করতেও দিব না। তাহলে এই যে দুর্নীতিটা যদি আমরা বন্ধ করতে পারি সব লেভেলে, হ্যাঁ, কান্ট্রি কিন্তু অনেক এগিয়ে যাবে। এরপরে আমরা জনগণকে যেই বিষয়টা পরিষ্কার করে বলছি, সেটা হলো যে আমরা জনগণের নাগরিক সুবিধা বলতে যেটা, সেটা আমরা নিশ্চিত করব। আমরা ঘুষ বন্ধ করব। আমাদের 2জন মন্ত্রী 5 বছরে 3টা মন্ত্রণালয় ডিল করেছেন, কিন্তু নিজামী সাহেব 2টা মন্ত্রণালয় আর মুজাহিদ সাহেব মন্ত্রণালয়। তো এই জায়গায় আলহামদুলিল্লাহ আমরা একটা বাস্তব উদাহরণ সেট করতে পেরেছি যে এখানে 1 পয়সার কোনো দুর্নীতি কেউ প্রমাণিত করতে পারেনি, অত্যন্ত স্বচ্ছতার সাথে। আরেকটা ব্লেম আমাদের ছিল, আমরা যারা এই টুপি পাঞ্জাবি পরি, আমরা সেকেলে আমরা আধুনিক রাষ্ট্র সম্পর্কে কোনো
ধারণা রাখি না, এই দক্ষতা এই যোগ্যতা আমাদের নাই। তো আলহামদুলিল্লাহ এই জায়গায়ও আমাদের দুইজন নেতা, হ্যাঁ, আধুনিক রাষ্ট্র পরিচালনায় যে তারা কত দক্ষ যোগ্য সেটা প্রমাণিত করেছে। তো সুতরাং এই উদাহরণগুলো যখন আমরা মানুষের সামনে আনছি, আমরা দুর্নীতি বন্ধ করব, আমরা নাগরিক সুবিধাগুলো পৌঁছিয়ে দেব, কোনো বিচারে কেউ হয়রানির শিকার হবে না, ইউনুর অফিস দুর্নীতি মুক্ত হবে, থানা দালাল মুক্ত হবে, যেগুলোতে মানুষ সাফার করে, এই বিষয়গুলো যখন আমরা অ্যাড্রেস করতেছি, তখন মানুষ বলতেছে যে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে আমরা একটা নতুন কিছু পাব। জি, হ্যাঁ, ওই যে আরেকটা প্রথম প্রশ্ন করেছিলাম, কেন আমি জামাত ইসলাম করব? আপনি কেন জামাত ইসলাম করবেন সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তবে আমি বলবো যে জামাত ইসলামী করলে আপনার কি ফায়দা হবে। জামাত ইসলামী করলে আপনার প্রথম যে ফায়দা হবে সেটি হলো, আমরা ইসলামের আলোকে বাংলাদেশটাকে একটা কল্যাণ রাষ্ট্র বানাতে চাই। যেভাবে আল্লাহর রসুল মদিনায় একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, যেটি রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে মডেল রাষ্ট্র, সকল দিক থেকে এটার ক্রিটিসাইজ কেউই করতে পারেনি। আমরা সেরকম একটা রাষ্ট্র বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। তাহলে এই দলের যদি আপনি গর্বিত সদস্য হন, তাহলে আপনি আল্লাহর রসুলের আদর্শকে ফলো করবেন, যেটা আপনার পরকালে, এখানের চেয়েও পরকালে বেশি কাজে আসবে। আমাদের দুনিয়ার এই সময়টা তো, এই জীবনটা তো আসল জীবন না, তাইলে পরকালের জীবনটা আসল জীবন। আমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে, আল্লাহ তাআলা আপনার পরকাল সফল করতে পারে আপনি যদি নবীর সুন্নায় আসেন, ইসলামের পথে আসেন। সেকেন্ড হচ্ছে, জামাত ইসলামী যারা করে তারা তাদের যে যোগ্যতা, কেরিয়ার যেটা তারা অর্জন করে, এটা মানবতার কল্যাণে তারা ব্যবহার করে। কেন করে? তাদের মধ্যে একটা নৈতিক বোধ তৈরি হয়, তারা চরিত্রবান হয়, তারা বিবেককে ফাঁকি দিয়ে কোনো কাজ করতে পারে না। তো আল্লাহর রসুল তো নবুয়ত পাওয়ার আগে আলামিন হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন, তাই না? আমানতদার হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন। তাহলে জামাত ইসলামী একজন তার দলের কর্মীকে সেভাবে গঠন করার জন্য চেষ্টা করে, যিনি সমাজে একজন ভালো মানুষ হিসেবে সমাদৃত হতে পারে। তাইলে আপনি জামাত ইসলামী করলে এই ধরনের কোয়ালিটিগুলো নিশ্চয় আপনিও অর্জন করবেন, আপনিও সমাজে একজন ভালো মানুষ হিসেবে আপনি সমাদৃত হবেন। আমি সাক পয়েন্টটা বলি যে জামাত ইসলাম অনেকগুলো কারণ থাকতে পারে, অনেকগুলো জামাত ইসলামী, আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, এই বাংলাদেশটা আজকে 54 বছর, তাই না? স্বাধীনতার 54 বছর আমরা অতিবাহিত করছি। তো এখানে আওয়ামী লীগ বারবার শাসন করেছে, জাতীয় পার্টি করেছে, বিএনপি বারবার শাসন করেছে। তো জামাত ইসলামীর প্রতি যেহেতু একটা গণ আকাঙ্ক্ষা মানুষের তৈরি হয়েছে, তো এই মুহূর্তে যদি আপনিও জামাত ইসলামীর একজন সদস্য হন, তাইলে নেশনের জন্য একটা ভালো ভূমিকা পালন করারও আপনার স্কোপ তৈরি হোক। জি, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর করে আপনি উত্তর দিয়েছেন। আসলে এটা অনেকেরই এটা জানার ব্যাপারও থাকে, এবং বৃহৎ একটা রাজনৈতিক দল, তাদের সদস্য হওয়া, তাদের সাথে পথ চলা। কারণ আপনাদেরকে ঘিরে প্রায় ২-৩টা মোটা দাগে অভিযোগ চলে আসে। আমি যদি একটু বলি, এই যে একটু আগে যে কথাটা বললেন ৫৪ বছর স্বাধীনতা, ৫৪ বছর, এই স্বাধীনতা যুদ্ধ নিয়েও আপনাদের কে নিয়ে সমালোচনায় নিয়ে আসে। এবং আরেকটা ব্যাপার চলে আসে যে আপনারা ক্ষমতায় আসলে কীভাবে দেশ শাসন করবেন, ওটা নিয়েও চলে আসে। যদি পুরোপুরি আপনারা ইসলাম ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করেন, অন্যান্য ধর্মাবলম্বী তাদের কী পরিস্থিতি হইতে পারে, এটা নিয়ে চলে আসে। ঠিক আছে, আমি বলি, আমি আরো কয়েকটি সমালোচনার পর আপনি উত্তর দিয়েন। পর হচ্ছে, আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় যান, একদম পাকিস্তানের সাথে আঘাত করে বা পাকিস্তানের স্টাইলে, মানে পাকিস্তান হয়ে যাবে, এই ধরনের কয়েকটি সমালোচনা এই বাংলাদেশ জামায়াত ইসলাম লিখলেই চলে আসে, মানে কথা বললেই চলে আসে। চলে এমন নিয়ে আসার ট্রাই করে একটা গোষ্ঠী বা একটা পক্ষ নিয়ে আসার ট্রাই। এখানে আমার ফার্স্ট কথাটা হচ্ছে,
আমরা শুধুই আহ, অপপ্রচারের শিকার এবং দেশ যেটা আপনার হয়েছেন আপনারা এটা বারবার হয়েছেন কি দেশ বিদেশে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করতে করতে আমরা বেশি পরিচিত হয়ে গেছি। হ্যাঁ, আমরা নিজস্ব কর্মসূচিতে পরিচিত হওয়ার ক্ষেত্রে অতদূর পৌঁছতে পারতাম না। তো যারা এত অপপ্রচার আমাদেরকে করে কর্নার্ট করার চেষ্টা করলো কিন্তু পারলো না, আমাদেরকে পরিচিত করিয়ে দিল, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এটা হলো প্রথম কথা। তো এখানে আপনি দেখেন যারা ইসলামের জন্য কাজ করে, ভালো কাজ করে, তাদের পেছনে কিন্তু এনিমি থাকে। আল্লাহর রসুলের বিরুদ্ধে অপপ্রচার হয়েছে না? তাইলে আমরা যদি সত্যিকারের ইসলামের কথা বলি, আমাদের বিরুদ্ধে অপপ্রচার হবে এবং সেটাই হচ্ছে। এটা হলো ফার্স্ট পয়েন্ট, আমার বেসিক কথা। এরপরে আপনার স্বাধীনতা যুদ্ধ নিয়ে যে বিষয়টা বললেন আপনি, তো এই একটি জিনিসকে সামনে এনে তো গোটা জাতিকে বিভক্ত করে রাখা হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন জামাত ইসলামী ভূমিকা পালন করেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের বিপক্ষে জামাত ইসলামীর ইতিহাস থেকে একটি সেন্টেন্স আপনি বের করতে পারবেন না যে এই সেন্টেন্সটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের বিরুদ্ধে জামাত ইসলামী বলেছে, এরকম সিম্পল একটি সেন্টেন্স কিন্তু আপনি বের করে আনতে পারবেন না। কিন্তু যারা এই স্বাধীনতার সোল এজেন্ট হিসেবে নিজেদেরকে দাবি করে, বাংলাদেশ যখন স্বাধীন হচ্ছে, যুদ্ধ হচ্ছে, তখন নেতৃবৃন্দ কোথায় ছিল? হ্যাঁ, সিরাজুল ইসলাম সাহেবের মতো প্রখ্যাত সাংবাদিকের মুখে শুনতে হয়েছে যে বাংলাদেশ কি হচ্ছে। হ্যাঁ, তো বদরুদ্দিন উমর সাহেব বলেছেন যে স্বাধীনতার যে লিখিত ইতিহাস, হ্যাঁ, এটা 70% হচ্ছে আপনার কোনো সঙ্গতি নেই, অসঙ্গতিপূর্ণ। বদরুদ্দিন উমরের মতো ব্যক্তি এই কথা বলেছে। তো এখানে নানান কথা আছে, কিন্তু বাংলাদেশটা বিশ্বের মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকেই আমরা বাংলাদেশ গঠনের কাজে নিয়োজিত ছিলাম, বাংলাদেশ বিকাশের কাজে নিয়োজিত ছিলাম, বাংলাদেশের স্বার্থেই আমরা কাজ করছি। আর এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডত্ব, হ্যাঁ, এটা আপনার তুলে দেওয়ার চেষ্টা করেছে হলো যারা স্বাধীনতার সোল এজেন্ট হিসেবে নিজেদেরকে দাবি করে, তারা পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে তুলে দিয়েছে। করিডোর থেকে শুরু করে না, অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ আছে। তাহলে কি বাংলাদেশটা আমরা স্বাধীন করেছিলাম তাদের হাতে তুলে দেওয়ার জন্য? হ্যাঁ, আজকে তো সেই সত্যগুলো বেরিয়ে আসছে। আর এই বাংলাদেশের অখণ্ডত্ব এটা রক্ষার জন্য যদি অন্যতম প্রমাণ এই যে তুলে দিয়েছিল সেই জায়গায় আছে, একদম সুন্দর জায়গায় ভালো মতো আছে। আর এটি তো সেটেলড ইস্যু। কেমন? এটা সেটেলড ইস্যু। আমাদের নেতৃবৃন্দকে যে যুদ্ধ অপরাধের নামে যে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো, এটা তো শেখ মুজিবুর রহমান সাহেব সেটেল করে দিয়েছিল। তাইলে এই নন ইস্যুটাকে ইস্যু বানিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হয়েছে। তো আমরা এই জায়গায় বলতে চাই, হ্যাঁ, এটা গন কেস, এটা সেটেলড ইস্যু। এখন আমরা সকলে মিলে দেশটাকে গঠন করার কাজে আমরা নিয়োজিত হই। আমরা আমাদের মন মগজকে একটু পরিচ্ছন্ন করে সামনের দিকে। ধন্যবাদ। বাট যদিও বা আপনি বারবার বলছেন বা আপনার নেতৃবৃন্দরা বারবার বলছে এটা সেটেলড ইস্যু, আপনি যত নির্বাচন সামনের দিকে যাচ্ছে ততবার কিন্তু এই কথাটা কিন্তু একটা গোষ্ঠী নিয়ে আসছে বাজারে, মাঠে ঘাটে। আমার কয়েকটা প্রশ্ন আমি যদি এভাবে বলি যে যারা
আপনারা যদি নির্বাচিত হন বা আপনার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, সেক্ষেত্রে আপনারা কোন নীতিতে আপনারা দেশ পরিচালনা করবেন এক, এবং পাশাপাশি যারা অন্য ধর্মাবলম্বী আছে তাদের পরিস্থিতি কি হইতে পারে ওটা একটু বলবেন। পাশাপাশি আপনারা যেটা আপনি কথা বললেন যুদ্ধ মানে যুদ্ধকালীন সময়ের একটা কথা বললেন। আ আমি যেটা ওই পাকিস্তান স্টাইলের মানে পাকিস্তান হয়ে যাবে। এই ধরনের কিছু ঘটনা কিন্তু বাজারে ভালো করে শোনা যাচ্ছে। যত সামনের দিকে নির্বাচনের সামনের দিকে যাচ্ছি আমরা, তত এটা বেশি আসছে। ও এইটার উত্তর কি আপনার বলবেন? আরো আনার চেষ্টা করি। আরো আসছে হ্যাঁ, প্রতিনিয়ত। আমি একটা সিম্পল উদাহরণ দেই। আমি আপনার স্টুডিওতে এসেছি। তো আমি যদি ক্ষমতায় যাই, এরকম অনেক স্টুডিও আছে না? অনেক স্টুডিও আছে। দেশের রাষ্ট্রের একটা কাঠামো আছে। কেমন? রাষ্ট্রের একটা কাঠামো আছে। এরপরে ইসলাম ফলো করছে না, হ্যাঁ? প্রচুর নাগরিকের বসবাস আছে। তো আমাদের ব্যাপারে একটা ধারণা করা হয়, আমরা যখন ক্ষমতায় যাব, হ্যাঁ? কোনো মহিলা আমরা রাস্তায় বের হতে দেব না। কোনো অফিসে আমরা কোনো অফিসে মহিলাদেরকে জব করতে দেব না। কেমন? যারা ইসলাম ফলো করছে না, হ্যাঁ? তাদেরকে ধরে, ধরে আমরা পানিশমেন্ট দেব। কেমন? বিশেষ করে নারীদের ব্যাপারে কথাটা বেশি আছে। তো এখানে ইসলামের বক্তব্যটা কি? এখানে ইসলামের বক্তব্যটা হলো যে, ডিসি সাহেব যিনি আজকে অফিস করছেন, হ্যাঁ? ধরেন তিনি এখন দুর্নীতিতে নিমজ্জিত। আমরা ডিসি চেঞ্জ করব না। আমরা দুর্নীতি বন্ধের জন্য এখানে কি করব? ব্যবস্থা গ্রহণ করব। তাইলে আমার তো ডিসির চাকরি খাওয়ার দরকার নাই। আমার দরকার হলো সিস্টেমটা দুর্নীতি বন্ধ করা, সিস্টেমটাকে হ্যাঁ একটু ঘুরিয়ে দেয়া। যে যার জায়গায় দায়িত্ব পালন করবে, বাট স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করবে। হ্যাঁ, এখন যদি ঘুষ খাওয়া এটাকে যদি রোধ করা না হয়, আমরা আসলে সেটাকে কি করব? রোধ করব। তো এই সার্কুলার যিনি মানবেন তিনি অবশ্যই চাকরি করতে পারবেন। কেন চাকরি করবেন না? তো এইভাবে সিস্টেমের পরিবর্তন হবে। আর আমরা কোনো ব্যক্তির উপর, কোনো প্রতিষ্ঠানের উপর আমরা কি করব না? হাত দেব না। কারণ ইসলাম তো একজনকে জোর করে ধর্মান্তরিত করা, এটা তো ইসলামের দর্শনই না। হ্যাঁ, এই যে অমুসলিম নাগরিকের কথা বলা হয়, জামাত ইসলামী তো ক্ষমতায় না গিয়েও বিভিন্ন ইস্যুতে হ্যাঁ অমুসলিম নাগরিকদের জন্য যে ডিউটিগুলি পালন করে, তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোর সময় তাদের বড় বড় ইস্যু যখন আসে, হ্যাঁ যে ভূমিকাগুলো পালন করে, তাইলে সরকারে আসলে তো রাষ্ট্রীয় শক্তিকে কাজে লাগিয়ে তাদের এইভাবে নিরাপত্তা বিধান করাটা আমাদের জন্য আরো সহজ হবে। তো এই জন্য এই ধারণাগুলো ইসলাম সম্পর্কে যারা অজ্ঞ, কেমন ইসলাম, ওই যে একটা কথা আছে না, এই পৃথিবীতে সব থেকে বেশি যে বইটি পাঠ করে সেটার নাম হচ্ছে কোরআন, কিন্তু এটা বুঝার কি করে না, চেষ্টা করে না, এমনি পড়ে চলে যায়। এই জন্য ইসলাম সম্পর্কে অজ্ঞতার জায়গা থেকে এই বিষয়গুলো আসে, আর কিছু লোক পরিকল্পিতভাবে এই বিষয়গুলোকে নিয়ে যে ওইটাই এই জন্য আমরা এক্ষেত্রে আমরা স্পষ্টভাবে আশ্বস্ত করতে চাই, যারা এই নেতিবাচক ধারণা পোষণ করে আমরা সেটিকে ভুল প্রমাণিত করে দেব ইনশাল্লাহ। যে এখন একটা গোষ্ঠী তো এটাতে চালাচ্ছে, অপপ্রচার চালাচ্ছে, সেটা আপনার ভোটারদেরকে আসলে বোঝাতে সক্ষম হচ্ছেন কিনা বা আপনারা এটা বোঝাচ্ছেন কিনা? এই যে ভোটারদের কাছে আমরা এখন যখন যাচ্ছি, এই যে এগুলো তুলে আনছেন কিনা? অবশ্যই আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার হ্যাঁ, এগুলো নিয়ে কাজ করছেন বা তুলে আনছেন। আমরা প্রত্যেকটা পয়েন্ট ভোটারের কাছে তুলে আনছি, আমাদের পাবলিক মিটিংগুলোতে আমরা অ্যাড্রেস করছি, এবং একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রের কি রূপরেখা হবে, এখানে নাগরিকরা কি সুবিধা পাবে, হ্যাঁ এখানের অফিসগুলোর মডেল কীরকম হবে, আমরা টোটাল একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র যেটি রসুল পরিচালনা করেছেন, এই মডেলটা আমরা সামনে তুলে নিয়ে আসার কি করছি, চেষ্টা করছি। এটা অনেকেই রিসিভ করছে,
কারো কারো বুঝতে হয়তো আরেকটু সময় লাগছে। সময় লাগছে। জি, মানে আর আমরা এখন যেহেতু উন্মুক্তভাবে কথা বলার পরিবেশ পেয়েছি, মানুষের কাছে যাওয়ার সুযোগ পেয়েছি, তাহলে এটা কাভার করতে আমাদের বেশি সময় লাগবে না, সময় লাগবে না। জি, আমরা একদমই শেষ প্রান্তে আছি। আসলে আবার আমরা একটু চট্টগ্রামে চলে আসি। আপনি যদি সম্মতি দেন, কথা বলেন, বৃহত্তর চট্টগ্রাম নিয়ে কথা বলতে চাই। আমি একটু আ চট্টগ্রামের মধ্যে নির্বাচনের জন্য আপনারা ৪ জনকে মনোনয়ন দিয়েছেন আপনারা চট্টগ্রাম শহরে এবং জেলার সবকিছু আছে। আ সবকটি আসনে আপনারা ইতিমধ্যে আপনারা মনোনীত প্রার্থীগণকে তারা কাজ করছে মাঠে। আমি চট্টগ্রাম জেলার কথা বলি, নগরের কথা বলি। জয়ের ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী? আমরা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আপনারা কোন ব্যাপারগুলাকে আসলে মাথায় নিয়ে কাজ করেছিলেন আপনারা? আমরা আমাদের প্রার্থীগুলো বাছাই করার ক্ষেত্রে কয়েকটা জিনিসকে আমরা গুরুত্বের জায়গায় রেখে আমাদের প্রার্থীগুলো বাছাই করেছি। ১ নম্বর হচ্ছে যে আমরা যাদেরকে প্রার্থী করেছি তারা যদি এমপি নির্বাচিত হয়, এই দেশ গঠনে ভূমিকা পালনে তারা যথেষ্ট দক্ষ, যোগ্যতার স্বাক্ষর রাখতে পারবে কিনা, এই জাতীয় পর্যায়ে তারা সফলতার সাথে দায়িত্ব পালন করতে পারবে কিনা, তার সিবিগুলোতে এটা রিফ্লেকশন আছে কিনা। সেকেন্ডলি আমরা দেখছি যে মানুষ যখন ক্ষমতা পায় তো এটা কেউ আমানত হিসেবে গ্রহণ করে, কেউ এটাকে এনজয় করার মাধ্যম হিসেবে গ্রহণ করে। তাইলে নীতি নৈতিকতা আমানতের জায়গাটা কতটুকু সংরক্ষণ করে তারা দায়িত্ব পালন করতে পারবে, এই বেসিক দুটো জিনিস আমরা আগে দেখছি। এটার সাথে আমরা দেখছি এই জনশক্তি, এই প্রার্থী জনগণ কিভাবে রিসিভ করবে, তার জনপ্রিয়তা কিরকম আছে, মানুষের সাথে সংযোগ কিরকম আছে, গ্রহণযোগ্যতা আস্থা তার কিরকম আছে, এবং মানুষকে এই প্রার্থী কনভিন্স করতে পারবে কিনা, জনসম্পৃক্ততার বিষয়টাকে আমরা গুরুত্বের জায়গায় এনেছি। এরপরে আমরা দেখলাম যে এই লোকটার মধ্যে আসলে সেবাধর্মী মনোভাব আছে কিনা, মানুষের জন্য রাত দিন স্যাক্রিফাইস করতে পারবে কিনা, নাকি বিলাসী, কেমন যে সকলের কাছে ছোট হয়ে আপনার দায়িত্ব পালন করতে পারবে কিনা। তো এই বিষয়গুলো দেখে আমরা আমাদের প্রার্থীগুলোকে মনোনয়ন দিয়েছি। এবং আজকের দিন পর্যন্ত আমি তো দেশের বিভিন্ন জায়গায় এবং বিশেষ করে আমাদের এই অঞ্চলে, আমি যেই অঞ্চলটা পার্টিকুলারলি দেখি, এখানে আমার 23টা আসন আছে। মিরসরাই থেকে আপনার টেকনাফ পর্যন্ত এখানে 23টা আসন আছে। এরপরে সিটিতে তার মধ্যে 4টা আসন 23টির মধ্যে। যেমন সিটিতে আমরা যাদেরকে ক্যান্ডিডেট করেছি, ডাক্তার এ.কে.এম. ফজলুল হক, আপনার যোগ্যতার দিক থেকে, ক্যারিয়ারের দিক থেকে মানুষ ফিট মনে করে। এরপরে তিনি এখানে চিকিৎসা জগতের দিকপাল বললে চলে। চট্টগ্রাম শহরে যতগুলা বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান, সবগুলো সভাপতি প্রতিষ্ঠান, অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আমরা দিয়েছি অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি, সে একটা কাউন্সিলর ছিল, সফল কাউন্সিলর ছিল। আমরা দিয়েছি আরেক কাউন্সিলর শফিউল আলম, সেও কাউন্সিলর হিসেবে চমৎকার আপনার ভূমিকা পালন করেছে। আর চট্টগ্রাম সিটি আরেকজন ওয়ালগালির একটা, দুজন ডাক্তার দিলেন, দুজন দিলেন, ডাক্তার আবু নাসের, সে একেবারে মানুষ বান্ধব, অনেক আগ থেকেই মানুষের সাথে। তো আমরা এইরকম প্রাপ্তিগুলো প্রায় সংবিধানের দেওয়ার চেষ্টা করেছি। আবার ওই যে বললাম, আমাদের এবারে কম বয়সেরও বেশ কিছু প্রাপ্তি আছে। যেমন চকরিয়া পেকুয়ায় কম বয়সের প্রার্থী, তারপরে কক্সবাজার সদরে, এইভাবে আরো অনেক জায়গায় আছে। তো আমি ব্যক্তিগতভাবে যে সমস্ত আসনগুলোতে ট্যুর করেছি, এই পর্যন্ত গিয়েছি, আলহামদুলিল্লাহ প্রায় সবগুলো আসনেই আমরা বেশ রেসপন্স পাচ্ছি। তো এই 23টা আসনে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আপনি? এই 23টা আসনে আপনার যেহেতু সম্ভাবনাটা তৈরি হয়েছে, এরপরে বিএনপিও যখন নামবে, প্যারালালি যখন আমরা কাজ করব, এই কাজ করার পরে
এখন যে ধারাটা তৈরি হয়েছে এই ধারাটা আমরা যদি অব্যাহত রাখতে পারি এখানে অনেক সিটে আমরা ইনশাল্লাহ জয়লাভ করব। জি, আমরা একদমই শেষ প্রান্তে আছি। আসলে জানতে চাই এই এত বড় একটা অর্জন তরুণদের হাত ধরে হয়েছে। তরুণরা আজকে দীর্ঘদিন ধরে কিন্তু বুট কিনতে যেতে পারছে না, বুট দিতে পারছে না। এরকম অনেক তরুণদের পক্ষ থেকে অনেক অভিযোগের কথা বা কষ্টদায়ক কথা আমরা শুনতে পাই। এই তরুণদের মাঝে এই দাঁড়িপাল্লা মার্কাটাকে পরিচয় করা দেওয়ার জন্য বা তাদের বুটটা আপনারা পাওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা কি করছেন এখন বর্তমানে? এখানে যেহেতু আমরা শেষ সময়ে চলে আসছি, এই শেষ সময়ে আমি এই সুযোগে একটু বলতে চাই, আসলে এত বড় একটা পরিবর্তন দেশে যাদের হাত ধরে এসছে, আমি তাদেরকে সুযোগ পেলেই অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠানেও এই পর্যায়ে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং যারা শহীদ হয়েছে আল্লাহ তাআলা যাতে তাদেরকে শহীদ হিসেবে কবুল করে এই দোয়া করছি। যারা আহত আছে তাদের সুস্থতা কামনা করছি। এটির সাথে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্নটি লাস্টে এসে করলেন যে আমরা তরুণদের কিভাবে দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ, দাড়ি পাল্লার জন্য তারা জেগে উঠবে কিনা। তো তারা জেগে না উঠলে তো অনেকগুলো চ্যালেঞ্জ বুটের ময়দানে আমাদের মোকাবেলা করা কঠিন। তো আমরা আমাদের প্রাপ্তিদেরকে যে সকল নির্দেশনা দিয়েছি তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের সকলকে তরুণদের দৃষ্টি আকর্ষণ করার মতো কর্মসূচি বুটের ময়দানে দিতে হবে। আপনাদেরকে তরুণদের আলাদা কি করতে হবে, দৃষ্টি আকর্ষণ করতে হবে যে আমরা যে অনেক ব্রড এবং নতুনদেরকে অ্যাকোমোডেট করার মন যে আমাদের মাঝে আছে, আমাদেরকে যে কনজারভেটিভ মনে করা হয়, আসলে আমরা কনজারভেটিভ না। এ সমস্ত তরুণদের মেধার বিকাশ, মননশীলতা, তাদের মুক্ত বুদ্ধির চর্চা, হ্যাঁ, তাদের রুচি অভিরুচি বুঝা, হ্যাঁ, তাদেরকে ধারণ করার যে ক্ষমতা জামাত ইসলামীর আছে, বিশেষ করে ক্যান্ডিডেট হিসেবে আপনাদের আছে, এটা আপনাদেরকে স্টাবলিশ করতে হবে। এবং এই তরুণের প্রথম বুটটা যারা এতদিন বুট দিতে পারেনি এটি যাতে দাড়ি পাল্লায় পড়ে এটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। এইভাবে আমরা মোটিভেশনটা দিচ্ছি এবং তাদের জন্য এই যে টুর্নামেন্ট থেকে শুরু করে সৃজনশীল অনেকগুলো কর্মসূচি শুধুমাত্র তাদের জন্য নিবেদিত করে আমরা দিয়ে। এই জায়গায় আপনারা যেহেতু কেন্দ্রের রাজনীতির সাথে যুক্ত আছেন, আপনার কেন্দ্র থেকে ওই ধরনের ঘোষণা আপনারা দিচ্ছেন কিনা বা আপনার আওতায় যে 23টি আসনের কথা বলছেন, ওই 23টি আসনে আপনি এই কাজটা করছে কিনা, তারা মনোনীত প্রার্থী আছে, এটা দেখভালও করছেন কিনা আপনি? হ্যাঁ, এটা যেহেতু আমাদের প্রায়োরিটির তালিকায় আছে, আমরা যারা মনিটরিং করছি, বিষয়গুলো কুচখবর নিচ্ছি, আমাদের তো প্রত্যেকটা জিনিসের একটা অগ্রাধিকার আছে। হ্যাঁ, এটা যেহেতু অগ্রাধিকারের মধ্যে আছে, এটা সারা দেশে কিন্তু এটা কুচখবর আমরা নেওয়ার চেষ্টা করছি। এবং এক্ষেত্রে আমি বেশ কিছু আসনে দেখেছি যুব সমাবেশ যেগুলো আমরা করছি, এখানে প্রচুর যুবকের সমাবেশ কিন্তু ঘটছে। হ্যাঁ, মানে বয়সের দিক থেকে দেখা যাচ্ছে যে এখানে কোনো বৃদ্ধ নাই, হ্যাঁ, যুবক আর যুবক। হ্যাঁ, এটাতে আমাদের প্যান্ডেল পূর্ণ হচ্ছে, যেখানেই প্রোগ্রাম করতেছি, হ্যাঁ, সেখানে আমাদের টার্গেটের বেশি লোক আসতেছে। তো যেহেতু জুলাই বিপ্লবে ইসলামী ছাত্র শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তো আগে এই সমস্ত যুবক ছাত্রদের কাছে তাদের যাওয়ার সুযোগ হয়নি। এখন ডাকসু ইলেকশনে ভূমিকা পালন করছে, আপনার জাকসুতে করছে, রাকসুতে করছে, ওখানে হইতে পারে। তো শিবিরের এই ভূমিকার কারণেও হ্যাঁ, মেধাবী তরুণরা কিন্তু আমাদের দিকে নতুন করে আকৃষ্ট হচ্ছে, একটা পরিবেশ আলহামদুলিল্লাহ হয়েছে। এই জায়গায় ছাত্রদের মাঝে, ছাত্র সমাজ তো সংখ্যা তো বেশি, এই ছাত্রদের মাঝে যে তারা ছাত্রলীগ দেখছে, ছাত্র দল আছে এবং ছাত্র শিবিরকে ভালো করে তাদের পতাকা তলে নিয়ে আসার জন্য কেন্দ্র থেকে আপনারা ওটাও চিন্তা করেন কিনা, জামায়াত ইসলাম বা শিবিরকে কেন্দ্র করে ছাত্র রাজনীতি নিয়ে ওটা নিয়ে গবেষণা করে কিনা? অন্যান্য রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠনগুলো আছে, আমরা এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যে প্র্যাকটিসটা দেখি সেটা হলো যে আসলে অ্যাবসলিউটলি তারা তাদেরকে ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহার করে।
এই জায়গায় আমাদের দৃষ্টিভঙ্গিটা মূল্য ভিন্ন। তাদেরকে ব্যবহার করে। হ্যাঁ, এই জায়গায় আমাদের দৃষ্টিভঙ্গিটা কিন্তু একটু ভিন্ন। আমাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আমরা তাদের ক্যারিয়ার বিল্ড আপ করার উপরে বেশি ফোকাস দেই। যেই ছেলেটা অত্যন্ত মেধাবী, সে তার মেধার যাতে বিকাশ করতে পারে, হ্যাঁ, এই জায়গাটাকে এক কথায় অন্যদের মতো রাজনৈতিক মাঠে বা বুটের মাঠে তাদেরকে ব্যবহার, যে ছাত্র আওয়ামী লীগ তো ছাত্রলীগকে ব্যবহার করতো, তাই আমরা ফোকাস করি বেশি। আমরা তাদের অন্যান্য দলের প্রধান ঠিক করে হলো রাজনৈতিক দলের প্রধানরা। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ঠিক করে হলো তাদের সদস্যরা প্রকাশ্যে ব্যালটে ভোট দিয়ে তাদের কেন্দ্রীয় মানে এই জায়গাতে আপনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন একটা সময় দীর্ঘ, তো সেহেতু আপনি ভালো করে বলতে পারবেন। তাদের একটা স্বাতন্ত্র অবস্থান আছে। হ্যাঁ, আমরা তাদেরকে গাইড করি স্টুডেন্ট হিসেবে, হ্যাঁ, তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করি। আমাদেরও কোনো কোনো কর্মসূচি যেটা খুব গুরুত্বপূর্ণ, তারা যে আসে না তা না, কিন্তু ওই যে রাজনীতির জন্য শুধু তাদেরকে ব্যবহার করা, হ্যাঁ, এই জায়গায় হচ্ছে ডিফারেন্স। আমরা তাদের পড়াশোনাকে গুরুত্ব দেই, তাদের চরিত্র গঠনকে গুরুত্ব দেই, তাদের ক্যারিয়ারকে গুরুত্ব দেই। এই যে আপনার কি বলে যে আমাদের জাতীয় সেমিনারে অ্যাডভোকেট শিশির মনির যেই কিনিউটটা পেপারটা দিলেন, হ্যাঁ, তো এটা তো আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে সব মহলে বেশ সমাদৃত হয়েছে। তিনি সেখানে অনেকগুলো রেফারেন্স নিয়ে এসছে, হ্যাঁ, তাইলে ও শিবিরের সেক্রেটারি জেনারেল ছিল, হ্যাঁ। তো এইভাবে আমরা দেশের সম্পদ হিসেবে যাতে তারা গড়ে ওঠে, এটাকে বেশি গুরুত্ব দিয়ে আমরা ডিল করি। তো যার কারণে মেধাবী ছাত্ররা আপনার ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হয় বেশি। হ্যাঁ, ওই জায়গায় আমি বলি যে ছাত্র শিবির, হ্যাঁ, ঠিক আছে, আপনারা ওইরকম করে পুরোপুরি গাইডলাইনের মধ্যে নিয়ে আসেন না, বা রাজনৈতিক চাপ বা অন্যান্য রাজনৈতিক দল যেভাবে করে ছাত্রদেরকে নিয়ে ওটা আপনার পাশাপাশি এটা করেন কিনা, মানে ছাত্র শিবির যাতে ছাত্রলীগ হইতে না পারে, কঠিন হইতে না পারে, খারাপ হইতে না পারে, সেটা দৃষ্টি আপনারা রাখেন কিনা? আমাদের তো পুরা এই কি বলে যে মনিটরিংটা তাদের উপর থাকে। আর এখানে তাদের এটা হওয়ার সুযোগ নেই যে তাদের যে নিজস্ব কর্মসূচিগুলো আছে, প্রোগ্রামগুলো আছে, এগুলো যদি কেউ ফলো করে, হ্যাঁ, এরকম ভিন্ন দিকে যাওয়ার আসলে সুযোগ নাই। কারণ তারা নামাজ পড়ে, তারা ভালো কাজগুলো করে, হ্যাঁ, তারা শিক্ষকদের শ্রদ্ধা করে, তারা পড়াশোনা করে, হ্যাঁ, অন্যদের মতো আড্ডা দেওয়ার সময় তো তাদের থাকে না। তো তারা আবার রিচার্জও করে। রিসার্চ করে, তাদের কেরিয়ার বিল্ড আপ করার জন্য তারা খুব সচেতন থাকে। তো এই জন্য ওই কাজগুলো করার কিন্তু তাদের কোনো ফুরসত থাকে না। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একদমই শেষ প্রান্তে আছি, শেষ করেছি। আপনি যদি আসলে খুবই সন্নিকটে নির্বাচন, আমাদেরকে ভোটাররা দেখছে, এবং আপনি যে 23টি আসন চট্টগ্রাম বিভাগের আওতায়, এখন ভোটাররাও দেখছে। কেন জাতীয় এই দাঁড়িপাল্লা মার্কায় কেন এই ভোটাররা ভোট দিবে, যদি তাদের উদ্দেশ্যে দুটো কথা যদি বলতেন ভোটারদের উদ্দেশ্যে। আমি প্রথম যে বিষয়টা বলবো যে জুলাই বিপ্লবের পর থেকে আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জামাত ইসলামীর প্রতি যেই ভালোবাসা লক্ষ্য করেছি, যেই উচ্ছ্বাস জামাত ইসলামীকে ঘিরে আমরা লক্ষ্য করেছি, আমাদের প্রত্যেকটি প্রোগ্রামে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যেটা আমরা লক্ষ্য করেছি, এটার জন্য আমি জামাত ইসলামীর পক্ষ থেকে বাংলাদেশের সর্বস্তরের মানুষকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি প্রথমে। তো জুলাই বিপ্লব যেহেতু আমাদের জন্য একটি বড় ধরনের অপরচুনিটি এনে দিয়েছে, এটাকে যদি আমরা কাজে লাগাতে চাই তাহলে রাজনীতির পুরনো ধারা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, ভোটের পুরনো ধারা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এবং এমন প্রার্থীদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে যারা দেশ নিয়ে চিন্তা করবে, যোগ্যতার সাথে দেশ গঠন করতে পারবে। দেশের যে বিপুল পরিমাণ ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতি পুষিয়ে দেওয়ার ক্ষেত্রে যাদের যোগ্যতা, দক্ষতা, নৈতিকতা, চারিত্রিক শক্তি এগুলো বেশি, এই সমস্ত প্রার্থীদের যাতে জনগণ বেছে নেয়,
জামাত ইসলামী সেই ধরনের প্রার্থীগুলোকে দেওয়ার জন্য চেষ্টা করেছে। আমরা ভোটারদের কাছে এই কথা অত্যন্ত পরিষ্কার করে বলতে চাই, জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় আমরা দুর্নীতি জিরো টলারেন্সে আমরা নেব। জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় আমরা আইনের শাসন 100% আমরা নিশ্চিত করব। বিচারের যেই দীর্ঘসূত্রিতা, একজন বিচার প্রার্থী আপনার টায়ার্ড হয়ে যায়, এই দীর্ঘসূত্রিতা থেকে আমরা বিচার ব্যবস্থাকে বেরিয়ে এনে আইনের শাসন আমরা নিশ্চিত করার জন্য চেষ্টা করব। নাগরিক সুবিধা বলতে যা বোঝায় এটা আমরা নিশ্চিত করার চেষ্টা করব। এটা কৃষি প্রধান দেশ, আমরা কৃষকদের তাদের ন্যায্য পাওনা এবং এক্ষেত্রে উৎসাহিত হয়ে যাতে তারা এই ফিল্ডটাকে আরো চাঙ্গা করে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে আমরা দেখার চেষ্টা করব। এরপরে লক্ষ লক্ষ যুবক যারা আজকে কোনো কর্মসংস্থান না পাওয়ার কারণেও অনেকেই বিপথে পরিচালিত হচ্ছে, এই যুবকদের কর্মসংস্থানকে আমরা অনেক বেশি গুরুত্বের সাথে অ্যাড্রেস করব, যুবকদের যাতে কর্মসংস্থানের আমরা ব্যবস্থা করতে পারি। এরপরে তরুণ প্রজন্ম যাদের হাতে আগামী দেশ, তাদেরকে আমরা আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্যে আমাদের শিক্ষা সিলেবাসে, আমাদের প্রতিষ্ঠানগুলোতে সেভাবে আমরা সিলেবাসকে আরও সমন্বিত করে একজন ছাত্র তার কেরিয়ার বিকাশের পাশাপাশি তার নৈতিকতারও যাতে বিকাশ করতে পারে, এই বিষয়গুলোকে আমরা অগ্রাধিকারের ভিত্তিতে দেখব। বিশেষ করে আমাদের কৃষকরা যত কষ্ট করে এবং নিম্ন আয়ের একেবারে যে সকল নাগরিকরা আছে তারা যাতে সহজে একটি কর্মসংস্থানের জন্য লোন পায়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায়, তাদের জীবনমান যাতে আরও উন্নয়ন করতে পারে, এই বিষয়গুলো আমরা করার জন্য চেষ্টা করব। সামগ্রিকভাবে এই বাংলাদেশটাকে আমরা একটি কল্যাণ রাষ্ট্র, একটি মানবিকতা যাতে সব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়, এটা আমরা নিশ্চিত করার জন্য চেষ্টা করব। এই জন্য আমরা ভোটারদের কাছে আকুল আবেদন জানাই, আপনারা সব দলগুলোকে এক একবার ক্ষমতায় বসিয়েছেন, এবার জামাত ইসলামীকে আপনারা একবার সুযোগ দিয়ে দেখতে পারেন তারা কেমন চালায় দেশটা, তাদের হাতে দিলে কেমন নিরাপদ থাকে, আপনারা কেমন শান্তিতে থাকেন, এটা আপনারা একবারের জন্য আপনারা টেস্ট করতে পারেন। এই আবেদন আমরা সকল ভোটারদের প্রতি, বাংলাদেশের সকল জনগণের প্রতি রাখতে চাই এবং অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বলিষ্ঠভাবে আবার এই কথাটি বলতে চাই, আপনারা যেটা বলেছেন উৎসব মুখর ফ্রি ফেয়ার একটা ইলেকশনের মাধ্যমে বাংলাদেশের গতিধারা আপনারা পরিবর্তন করবেন। বিশেষ করে প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, সেই ধরনের আন্তর্জাতিক মানের একটি নির্বাচন উপহার দেওয়ার জন্যে আপনারা নিরপেক্ষ থেকে কোনো দলের প্রতি, কোনো গোষ্ঠীর প্রতি আপনারা প্রভাবিত না হয়ে সম্মানের সাথে যাতে আপনারা বিদায় নিতে পারেন, সেই ধরনের একটি ইলেকশন অনুষ্ঠানের জন্য আপনারা ব্যবস্থা করবেন। এটা আমরা অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ শাহজাহান। আপনি আসলে এই খুব সন্নিকটে নির্বাচন, এই নির্বাচনের জন্য যে জামায়াত ইসলামের পক্ষ থেকে আপনারা যে প্রস্তুতিটুকু নিচ্ছেন তা নিয়ে আপনি নিজেকে খুব ব্যস্ত রাখেন এবং এই বৃহত্তর চট্টগ্রামকে রাজনৈতিকভাবে আরও সুসংগঠিত, সুশৃঙ্খলিত এবং গতিশীল করার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সেই ব্যস্তম সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এটিএন বাংলার মধ্যে আমি ইতিবাচকতা দেখেছি এবং দেশ জাতি গঠনে সৃজনশীল প্রোগ্রাম দেখেছি। এই ধারা তারা অব্যাহত রাখবেন। তারা এই এটিএন বাংলাকে সবসময় জাতির জন্য নিবেদিত রাখবেন, দেশের জন্য নিবেদিত রাখবেন, সত্যের জন্য নিবেদিত রাখবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে এটিএন বাংলার প্রতি আবারও আজকের এই সুযোগ সৃষ্টি করার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে
আমি এখানেই সমাপ্তি টানছি। আল্লাহ। সুপ্রদর্শক, আপনারা সকলে জানেন এই টটোলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রাম উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি অনেক বড় একটা রাজনৈতিক দল এবং অনেক পুরাতন একটা রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলাম, সেই জামায়াত ইসলাম কতটা সুসংগঠিত আছে, কতটা সুশৃঙ্খলিত এবং কতটা গতিশীল আছে তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করেছি। বৃহত্তর চট্টগ্রামের যে কটি আসন আছে, বিশেষত যে 23টি আসন নিয়ে আজ আমরা কথা বলেছি, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম জেলা সহ 23টি আসন। এই 23টি আসন আসলে যারা মনোনীত প্রার্থী জামায়াত ইসলামী তারা কতটা শক্তিশালী বা তারা কতটা জনবান্ধব তা নিয়ে ব্যাপক আলোচনা করেছি। তারা যে রাষ্ট্রের গুরুত্ব বিষয়গুলো ভোটারদের মাঝে পৌঁছাচ্ছে কিনা ঠিক মতো তা নিয়েও আজ আমরা ব্যাপক আলোচনা করেছি, এবং তারা জয়ের ব্যাপারে কতটা আশাবাদী তা নিয়েও আজ আমরা ব্যাপক আলোচনা করেছি। এবং এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলাম তারা কতটা সুসংগঠিত আছে মূলত তা নিয়ে আজ আমরা আলোচনা করছি, এবং তাদের ছাত্র সংগঠন শিবির, তারা শিবির প্রতিনিয়ত তারা কী কাজটুকু করে আছে তা নিয়েও আজ আমরা ব্যাপক আলোচনা করেছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টলা এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত, শক্তিতে অটুট। HM Steel। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস, একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, চাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। এগিয়ে চলো, পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত, শক্তিতে অটুট। HM Steel। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক।
সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা।